আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ, আমার স্ক্রিনও দেখতে পাচ্ছ। জি স্যার। গতদিন আমরা আসলে এই লেকচারটা কন্টিনিউ করছিলাম। ক্লাসিক পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন এই জিনিসটা আমাদের কভার করা হয়েছিল। এটা পড়ার উদ্দেশ্য ছিল যে আমরা বুঝতে পারি যাতে যে সুইচিংটা কেন প্রয়োজন, হোয়াই সুইচিং ইজ নেসেসারি, এটা আমরা দেখেছি। তো এটা হওয়ার পরে আমরা সার্কিট সুইচিং টেকনোলজির বেসিক সম্পর্কে কিছুটা জেনেছি, তাই না? সার্কিট সুইচিং টেকনোলজি, সেইটার থেকে আমরা শুরু করব যে আমরা আসলে এই টপিকসটা মোস্ট প্রবাবলি কভার করার কথা আজকে, ফ্রম সার্কিট সুইচিং টু প্যাকেট সুইচিং। কিভাবে আমরা সার্কিট সুইচিং টেকনোলজি থেকে প্যাকেট সুইচিং এ যাব, কেনই বা যাব, এটাই আজকে মেইন প্রথম আলোচ্য বিষয়। আমার মনে হয় তোমাদের সেটা মনে পড়বে দেখলে। আমরা সেটা দেখি যে এখানে টপিকসটাতে যাই। এর আগের দিন অন্য টপিকসটা কভার হয়েছে, এই জিনিসগুলো আমরা পড়েছি। সার্কিট সুইচিং বলতে কি জিনিস বোঝায়, সেখানে একটা কানেকশন এস্টাবলিশ করতে হয়, তারপরে ডাটা পাঠাইতে হয়, এবং কানেকশন কথা শেষ হয়ে গেলে ডাটা পাঠানো, ইউ হ্যাভ টু ডিসকানেক্ট ইট। এই হচ্ছে সার্কিট সুইচিং এর বৈশিষ্ট্যগুলা। আচ্ছা, তারপরে আমরা দেখেছি এরপর আমরা দেখেছি যে আহ, একটা অ্যানালগ টেলিফোন অ্যাজ এ এক্সাম্পল অফ সার্কিট সুইচিং নেটওয়ার্ক। সেখানে আমরা কানেকশন এস্টাবলিশমেন্ট প্রথমে যেটা হয় সেটা অটোমেটেড এক্সচেঞ্জের মাধ্যমে হয়, থ্রো ডায়ালিং এ নাম্বার। আমরা জেনেছি এটা অ্যাক্টিভ থাকবে ততক্ষণ যখন রিসিভার এটাকে রেসপন্ড করবে বাই হ্যাঙ্গিং আপ দ্য রিসিভার, এবং এদের ভিতরে তখন ডাটা ট্রান্সমিশন হবে, এবং এই ডাটা ট্রান্সমিশনটা হবে কনস্ট্যান্ট ব্যান্ডউইথে। এগুলো আমরা গত ক্লাসে শিখেছি। এখানে ব্যান্ডউইথ বলতে আমরা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি না বুঝে যেটা বুঝবো সেটা হচ্ছে দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডাটা দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড পার ইউনিট অফ টাইম ওভার এ স্পেসিফিক ট্রান্সমিশন মিডিয়া। তাহলে আমরা হচ্ছে টোটাল ডাটা ট্রান্সমিটেড ডিভাইডেড বাই টাইম, এটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। ডাটা ট্রান্সমিটেড ডিভাইড বাই যে সময়ের ভিতরে, যে ডিউরেশনের ভিতরে এটা ডাটা ট্রান্সমিটেড হয়েছে, সেই টাইমটুকু। এটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথের একটা ডেফিনিশন আমরা নতুনভাবে শিখলাম। এরপর আমরা যেটা দেখেছি যে এটা কিছু ভালো দিক, কিছু খারাপ দিক। সার্কিট সুইচ নেটওয়ার্কের ভালো দিকগুলোর ভিতরে প্রথম দুইটা, ডাটা ট্রান্সমিশন রেট, যেটাকে আমরা ব্যান্ডউইথও বলতে পারি, ইজ ফিক্সড। যেহেতু ব্যান্ডউইথ ফিক্সড, ডাটা ট্রান্সমিশন রেটও ফিক্সড, অ্যান্ড ডিলে উইল বি দ্য মিনিমাম। একটা নির্দিষ্ট দূরত্বে সার্কিট সুইচিং টেকনোলজি দিয়ে আমরা যে ডিলেটা পাবো, এর অল্টারনেটিভ যে সমস্ত টেকনোলজি গুলো আছে তাদের তুলনায় সেটা কম হবে, এবং এই ডিলেটা বারবার ভ্যারি করবে না। ইট শুড বি ইউনিফর্ম অ্যান্ড ইট ইজ নট চেঞ্জিং, ফিক্সড। এই ডিলেটা সবসময় হবে, এবং এই দিস ইজ দ্য মোস্ট লিস্ট পসিবল ডিলে। এখানে এবার প্রবলেম গুলোর দিকে একটু তাকাই। এগুলো ছিল তার ভালো দিক। প্রবলেম গুলোর ভিতরে হচ্ছে কি, যে একটা সার্কিট সুইচ নেটওয়ার্কে দেখা যাবে ফাইবার অপটিক অংশ আছে, মাইক্রোওয়েভ আছে, টুইস্টেড পেয়ার আছে। তো এদের ব্যান্ডউইথ কোনটা দিয়ে ফিক্সড হবে? যেটা উইকেস্ট সেকশন, দ্যাট ইজ যেখানে একটা নেটওয়ার্কের ভিতরে ফাইবার অপটিক নেটওয়ার্ক আছে, মাইক্রোওয়েভ আছে, টুইস্টেড পেয়ার আছে, ক্যাট ফাইভ আছে। তো টুইস্টেড পেয়ারে ডাটা লিঙ্ক সবচেয়ে স্মল, সেটা হচ্ছে 64 kbps। তাহলে এটার ডাটা লিঙ্ক, ডাটা স্পিড এর চেয়ে বেশি হবে না কেবিপিএস এর চেয়ে। আবার যদি একটা মডেম ইউজ করে, যে মডেমটা ডাটা রেট ম্যাক্সিমাম সাপোর্ট করতে পারে 56 kbps, তাহলে এটা ডাটা রেট, ওভারঅল ডাটা রেট মাঝখানে যতই অপটিক্যাল ফাইবার বা অন্য কিছু থাকুক, 56 kbps এর চেয়ে বেশি আমরা কিছু পাবো না। এই হচ্ছে আমাদের একটা ড্রব্যাক চোখে পড়ে। দ্বিতীয় ড্রব্যাকটা এরকম ছিল, ওয়ান অফ দ্য ইফ ওয়ান অফ দ্য এক্সচেঞ্জেস ইনভলভড ফেইলস, কোনো একটা এক্সচেঞ্জ যেগুলো আমরা কানেক্টেড হচ্ছি সেটা ফেইল করে, তাহলে দ্য কানেকশন উইল বি লস্ট এন্ড কমিউনিকেশন এন্ডস। তো কারণ একটা পাথ সেটা ডেডিকেটেডলি এই কমিউনিকেশনের জন্য ছিল, সেটা যখন কোনোভাবে ডিসরাপ্টেড হয়েছে, আমরা এই কানেকশনগুলো এত কস্টলি, যেহেতু কেউ শেয়ার করে না, শেয়ার করলে জিনিসগুলোর দাম কমে যায়, কস্ট এফেক্টিভ হয় সেটা। তো এখানে শেয়ারিং করার অপশন নেই, তোমাকে একটা রিডান্ডেন্ট পাথ দিতে হয়, সেটা ডবল কস্ট একটা ইস্যু চলে আসবে। সেজন্য কেউ সাধারণত এই ইয়েটা করতে পারতো না, এই বিলাসিতা দেখানো যেত না যে হ্যাঁ একটা কানেকশন ড্রপ হয়েছে, অন্য একটা কানেকশন
এক্সচেঞ্জে এই কানেকশনটা দিয়ে দাও। তো যে পরিমাণ কানেকশন দেওয়া দরকার সেটা সার্কিট সুইচিং এ এটা আসলে প্র্যাকটিক্যালি নট ফিজিবল। তো এরকম হতে পারে ইন দা ওর্স্ট কেস সিনারিও it may happen that after the failure of just a single exchange entire subnet একটা পুরা locality পুরা এলাকা the entire subnets of the whole network becomes separated and inaccessible, সেটা ডিসকানেক্টেড হয়ে যাবে, আনরিচেবল হয়ে যাবে। এই সমস্ত ইস্যুগুলা ছিল সার্কিট সুইচ নেটওয়ার্কে। আরেকটা মেজর ইস্যু ছিল যেটা এই বইতে অ্যাড্রেস করেনি, আমি তোমাদের একটু নেটের থেকে ঘুরিয়ে নিয়ে আসি, আসলে একটু সময় পেলে আগে বের করে রাখতাম। এর আগেই জাস্ট একটা ক্লাস ছিল, সেটা হতে পারে ধরো যে ডাটা ট্রাফিক ভার্সেস ভয়েস ট্রাফিক। পিডিএফ তো তোমরা হয়তো বা এখন দেখতে পাচ্ছ যে মোবাইলে এখন মানুষ আগে মানুষ মোবাইল ইউজ করতে কেন? কথা বলার জন্য। এখন ওরা একটা সার্ভে করেছে, সেই সার্ভেটা থেকে তোমরা যদি দেখো, সার্ভেটা কতটুকু দেখা যাচ্ছে জানি না, আর একটু বড় করে। এখন কিছুটা বোঝা যাচ্ছে হয়তোবা। এই কার্ভ দেখে তোমরা কি বুঝতেছো? এখানে কার্ভটা যেটা প্লট করেছে সেটা হচ্ছে এক্স এক্সিসে আছে টাইম 2010 থেকে 2023, মানে এটা এক্সট্রাপোলেশন করা হয়েছে, ভবিষ্যৎ এক্সপেকটেশনটা কোথায় যাবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা কার্ভ আছে, একটা এটাকে কি কালার বলা যায়, ম্যাজেন্টা মনে হয় বলা যেতে পারে, ম্যাজেন্টা না, ম্যাজেন্টাও না, এটা একটা কালার, আর এটা হচ্ছে গ্রিন কালার। দুইটা কার্ভ বোঝানো হচ্ছে, গ্রিন কালারটা ভয়েস পিবি পার মান্থ, ডেটাটা হচ্ছে এই রেড টাইপের কালারটা। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি হয়তো বা কি কালার আমি বলতে পারছি না, কিন্তু এটা রেড টাইপের যে কালারটা আছে সেটাকে আমরা দুইটা কালার দিয়ে বোঝাচ্ছি। তো এখান থেকে দেখা যাচ্ছে ওয়াই এক্সিসে আছে কতগুলো ইউনিট ইন পিবি। পিবি এখানে স্ট্যান্ডস ফর পেটাবাইট। পেটাবাইট মানে কত, কে বলতে পারবে? Sir, 1000 terabyte, 1 petabyte. 1000 টেরাবাইটে 1 পেটাবাইট। আচ্ছা, টেরাবাইট মানে হচ্ছে তোমার 10^12, তাই না? Yes, sir. আচ্ছা, 10^15 সত্যি কথা, ওর কথা ঠিক আছে। এটা কে বলছে, রুম্মান? Yes, sir. থ্যাংক ইউ। ও যেটা বলছে সেটা ঠিক আছে, 10^15 হচ্ছে পেটাবাইট। আচ্ছা, এরপরে কি আছে, 10^18 হলে কি হয়? আর একটু যেটা পারছো সেটা থ্যাঙ্কস। 18টা জানা আছে কি? No, sir. আচ্ছা, আরো জানা আছে? 18 তারপর Sir, exabyte maybe. ভেরি গুড। এটা কে বলছে? So Salman. ভেরি গুড, হ্যাঁ, এক্সাবাইট। আর এই 21 পর্যন্ত প্রচলিত, 21টা কি বলতে হবে? এরপরে আর সাধারণত অন্য ইউনিটে চলে যাই আমরা। Sir, 21 টা zettabyte. ভেরি গুড। এটা কে বলছে, সালমানি নাকি? সালমান? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। 28। এটা ঠিক আছে। তো তোমাদের আশা করি তোমরা ইনভার্স গুলাও জানো, 1/12 করলে কি হবে এগুলো দেখে রাখবা। হ্যাঁ, এগুলো কুইজের কোশ্চেন বা ইন্টারভিউতে এসে জিজ্ঞেস করে, এগুলো না পারলে সমস্যা। তোমরা খুব কঠিন কঠিন জিনিস শিখে যাও, কিন্তু এই কমন কমন জিনিসগুলোতে তোমাদের প্রিপারেশনের ল্যাকিং থেকে যায়। তো এক্সাবাইট এটা, আর এটা হচ্ছে পেটাবাইট, আর এটা জেটাবাইট। ঠিক আছে, তো এগুলো আমরা দেখে নিলেই পারবো নেটে, কোনো সমস্যা নেই। তো এখানে পেটাবাইট 10^15 এগুলো সবগুলোর সাথে আছে। ঠিক আছে,
তো 10^15 পার মান্থ। এই কার্ভটা দেখে এখন আমরা কি বুঝতেছি বলো? এখান থেকে বোঝা যাচ্ছে যে ভয়েসের ডিমান্ডটা, মানে মোবাইল ফোন যে মানুষ কথা বলার জন্য ইউজ করে, ভয়েস ট্রাফিক, সেইটার ইউসেজটা একই রকমই আছে, অলমোস্ট 147 পেটাবাইট থেকে 290 পেটাবাইট পর্যন্ত গিয়েছে, যাবে বলে এক্সপেক্ট করা হচ্ছে, হুইচ ইজ ভেরি, মানে অলমোস্ট টেন্ডস টু জিরো যখন আমরা ইয়ের দিকে তাকাই ডাটা। তো গ্রোথ ইজ, ডাটার ইউসেজের গ্রোথটা অনেক বেশি। আমরা এখন আসলে কথা বলতে গেলেও ডাটা নেটওয়ার্ক ইউজ করি, ভাইবারের মাধ্যমে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলে মানুষ, ফলে সেটা ডাটা নেটওয়ার্কই ধরা হয়, সেটা ভয়েস কলিং ধরা হয় না। ভয়েস নেটওয়ার্কে যে রিসোর্স গুলো লাগে সেগুলোকে ইউজ করতেছে না, সে ডাটা নেটওয়ার্কের রিসোর্স গুলো ইউজ করতেছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগে আমরা নেটওয়ার্ক ডিজাইন করতাম ভয়েসের জন্য, একটা ট্রেন্ড ছিল 3G পর্যন্ত ভয়েসটাকে আমরা প্রাধান্য দিতাম, সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে সার্কিট সুইচ নেটওয়ার্ক ইজ গুড এনাফ ভয়েস। কিন্তু আমরা আসলে যখন এই দৃষ্টিকোণ থেকে দেখা হলো যে আসলে বেশি ইউজ হচ্ছে কোনটা, বেশি ইউজ তো হচ্ছে আসলে ডাটা। মোবাইল নেটওয়ার্ক শুড বি অপটিমাইজড ফর ডাটা, নট ফর কি, নট ফর ভয়েস অনলি। আগে যেটা করা হতো যে শুধু ভয়েসের জন্য অপটিমাইজ, তখন ওরা বুঝতো যে না, সামথিং উই হ্যাভ টু চেঞ্জ, আমাদেরকে ডাটার জন্য অপটিমাইজ করতে হবে। তো ডাটার প্যাটার্নটা কেমন সেটা নিয়ে ওরা তখন গবেষণা শুরু করলো, যে সেটার একটা অংশ আমাদের বইতে এখানে তুলে ধরা হয়েছে, যে আমরা এই অংশটুকু পরে আবার দরকার হলে ফেরত আসবো। আমরা এখানে দেখি যে একটা মেইন, এই কথাগুলো কেন বলা হচ্ছে, আমরা সার্কিট সুইচিং থেকে কেন প্যাকেট সুইচিং এর দিকে চলে যাচ্ছে সেটা একটা বোঝানোর জন্য। তো data traffic generated by network functioning computers is not steady in comparison to normal telephone call. যখন আমরা ডাটার দিকে আসব তখন আমরা দেখতে পাবো যে ডাটার নেচার আর ভয়েস কলের নেচার একই রকম না। ভয়েস কলের নেচারটা হচ্ছে সেটা একটা কনস্ট্যান্ট ডাটা রিড। সেটা কি কেন এটা কনস্ট্যান্ট হচ্ছে, কারণ প্রতি সেকেন্ডে 8K স্যাম্পলস সে জেনারেট করতেছে, প্রত্যেকটা স্যাম্পল 8 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতেছি যদি আনকমপ্লেক্স থাকে, দ্যাট ইজ PCM, সরি 64 kbps। এটা ডাটা রেটটা এরকম আসবে। তো সেটার করসপন্ডিং যদি আমরা ডাটা রেট দিয়ে এখানে দেখাই, সেটা এইভাবে স্ট্রেট লাইন আসবে। কেউ যদি এখানে শুধু ডাটাগুলো প্লট করে, তাহলেও ডাটাগুলো যদি শুধু প্লট করে যে এখানে ডাটা কেবিপিএস না শুধু কেবি, ইট উইল বি অলসো এ স্ট্রেট লাইন, ঠিক আছে। কিন্তু যখন আমরা ডাটা রেট হিসেবে বোঝাচ্ছি, কিন্তু ভয়েস কলের ডাটা ইকুইভ্যালেন্ট ডাটা। আর এখানে যখন আমরা শুধু অরিজিনাল যেগুলো ডাটা বলতে, যেমন বুঝতেছি যে তোমরা আমার স্লাইডটাকে দেখতে পাচ্ছ, কিংবা একটা ওয়েব পেজ ব্রাউজ করতেছি, কিংবা এভাবে আমরা কোনো ইন্টারনেটের মাধ্যমে যে সমস্ত ইনফরমেশন গুলো পাচ্ছি, নট থ্রু দা মোবাইল ফোন, সেগুলোর বৈশিষ্ট্যটা কেমন? সেগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরকম, আমি যখন একটা ওয়েবসাইট ক্লিক করি তখন ইনিশিয়ালি অনেকগুলা ডাটা এসে নেটওয়ার্কের উপরে লোড ফেলে, ওয়েব পেজটা লোড হতে যতক্ষণ লাগে, এরপরে আমরা এটা কিছুক্ষণ ওয়েব পেজটাতে বিচরণ করি। এই বিচরণের সময়টুকু ইট ইজ কমপ্লিটলি র্যান্ডম। কেউ দেখেই অমনি ফার্স্ট লিঙ্কটাতে ক্লিক করে দিল, দেখা যাবে সেখানে সাথে সাথে আবার নতুন কিছু ইনফরমেশন চলে আসলো। আবার কেউ আছে পুরোটা পড়বে, তারপর শেষে যায় যে লিঙ্কটা আছে সেটা থেকে আরেকটা নতুন লিঙ্কে যাবে। যদি আমরা বেশিরভাগই হচ্ছে পুরোটা না পড়ে এইদিকে লিঙ্ক চলে আসে, কিন্তু এরকমও হতে পারে, ইউ জাস্ট নেভার নো। তো এটা র্যান্ডমলি এদের অ্যাক্টিভিটিটা ডিপেন্ড করে, যে দেয়ার উইল বি সাম ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি ফলোড বাই ইনঅ্যাক্টিভিটি। সেই কথাটাকে, এটা হচ্ছে ডাটার নেচার। বার্স্ট অ্যাজ এ বার্স্ট অফ ডাটা অকার্স, বার্স্ট এখানে বলতে হচ্ছে বার্স্ট অফ মানে অনেকগুলো ডাটা, অকার্স অ্যাজ ইন্টারভেলস অফ ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি, একসময় অনেকগুলো আসলো, ফলোড বাই ইন্টারভেলস অফ কমপ্লিট ইনঅ্যাক্টিভিটি, কোনো কিছু ডাটা ট্রান্সমিটেড হচ্ছে না, যেটা আনলাইক একদম কমপ্লিটলি এর সাথে মিলে না। কি বলে ভয়েস কমিউনিকেশনে যখন আমরা চুপ করে আছি, ইনফ্যাক্ট তখনও সে 64 kbps এ সাইলেন্স পাঠাচ্ছে, ঠিক আছে। তো এই কনসেপ্টটা ছিল যে আমাদের ভয়েস নেটওয়ার্কের জন্য কনস্ট্যান্ট ডাটা রেট আমরা এক্সপেক্ট করতেছিলাম, কিন্তু যখন আমরা একটা নেটওয়ার্ক ডিজাইন করব মোবাইলের জন্য, তখন আমরা দেখতে পাবো যে
এখানে মোবাইলে সরি ডাটার জন্য মোবাইল দিয়ে ডাটা ইউজ করব তখন যে প্রচুর খালি সময় থাকে, এই সময়টুকুতে আমরা অন্য যে কোনো ইউজারকে অ্যাকোমোডেট করতে পারি। একটু যদি আমরা এটাকে চেষ্টা করতে চাই, তো অন্য ইউজারদেরকে অ্যাকোমোডেট করা যাবে, ফলে ইট উইল বি এ শেয়ার্ড নেটওয়ার্ক। যখন আমরা একটা শেয়ার্ড নেটওয়ার্ক বানাইতে পারবো, তখন হবে কি যে আমরা রিডান্ডেন্ট পাথ দিতে পারবো। ধরো আমি একটা পাথ দিয়ে কানেক্টেড আছি, কিন্তু আমাকে আমি যদি আরেকটা পাথ দিয়েও একটা রিডান্ডেন্ট পাথ পেতে চাই, যেমন তোমাদের অনেকের বাসায় দেখা যাচ্ছে যে দুইটা কারেন্ট ফেজ আছে, একটা হচ্ছে ধরো ঢাকা নর্থ থেকে আসছে, একটা সাউথ থেকে আসছে। তো দেখা যায় একটা কারেন্ট চলে গেলে চেঞ্জ ওভার করে অন্যটাতে চলে যায়, খুব কম বাসা হইলেও এরকম বাসা কিছু কিছু আছে। তারপর অনেকের বাসা দেখা যাচ্ছে দুইটা পানির লাইন আছে, একটা পানির লাইন এই পাশ থেকে আসছে আর একটা অন্য লাইন থেকে আসছে, যারা খুব প্রভাবশালী তাদের বাসায় এরকম আছে আমি দেখেছি। তো একটা চেঞ্জ, এটা হলো রিডান্ডেন্ট। সার্কিট সুইচিং এ এরকম করতে হলে তোমাকে অনেক ঝামেলা করতে হবে, কিন্তু প্যাকেট সুইচিং এর ক্ষেত্রে সেটা না, কারণ এটা হচ্ছে খুব সহজেই প্রত্যেকটা লিংক অনেকে শেয়ার করতে পারে। ফলে আমরা আমাদের এক্সচেঞ্জ থেকে দেখতে পাবো যে এর পরের লিঙ্কটা শুধু আমাদের জন্য না, অন্য অনেকেই শেয়ার করতেছে। তো এইভাবে করে যেটা করা যায় যে we can design a fault tolerant বা fail safe network, যেখানে দেয়ার মে বি লটস অফ, এই কথাগুলো আপাতত ইনফরমেশন শেয়ারের জন্য, তোমরা ইন্ট্রিকেট ডিটেলস বা পুরো ডিটেলসটা বুঝবা না। আমরা যখন এটা ব্যাকওয়ার্ড সুইচিং নেটওয়ার্কের আরো ভিতরে যাব, ইনশাআল্লাহ জিনিসগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। শুধু এখন এতটুকু জেনে রাখি, due to the burst type nature of data, which actually indicates maximum activity followed by inactivity, এই ধরনের নেচারের জন্য আমরা রিসোর্স শেয়ারিং করতে পারি প্রচুর লোকের ভিতরে। আচ্ছা, রিসোর্স শেয়ারিং করার ফলে একটা নতুন জায়গা ওপেন হবে, যা জিনিসগুলোর দাম কমে আসবে, ফলে উই ক্যান ডিজাইন এ ফেল সেফ নেটওয়ার্ক। সেখানে অনেকগুলা চ্যানেল দেওয়া সম্ভব, একটা চ্যানেল ফেল করলে অন্য একটা চ্যানেল, কিছু কিছু জায়গায় এরপরেও সেভ করা যাবে না। তখন কি করা যাবে, তখন আমরা যেটা করব যে এই ডাটাগুলাকে, যেই নোডটা ফেল করেছে সেই নোডটাতে সেভ করে রাখার বা তার আগের নোডে সেভ করে রাখার একটা ব্যবস্থা করব। তো দুইটা নতুন একদম কনসেপ্ট প্যাকেট সুইচিং এ চলে আসে, একটা হচ্ছে শেয়ারিং আর একটা হচ্ছে স্টোরিং। শেয়ারিং এবং স্টোরিং, এই কনসেপ্টটা যদি চলে আসে, তাহলে দ্যাট নেটওয়ার্ক উড বি ফেল সেফ। তাহলে ডাটা ট্রান্সমিশনের জন্য এই দুটো খুব দরকার। ডাটা ট্রান্সমিট করতে করতে হঠাৎ করে একটা রাউটার ফল করলো, একটা ডাউন হয়ে গেল, সেটা ছিল স্টক এক্সচেঞ্জের ডাটা কিংবা ব্যাংকের একটা খুব সেন্সিটিভ ডাটা, তাহলে কি হবে, এই ডাটাটা লস্ট হয়ে গেলে সেটা খুব, মানে এটার ইম্প্যাক্টটা খারাপ হবে। তোমরা যখন এই ধরনের ইয়ে নিয়ে রিসার্চ করবা, বিট এরর রেট পারফরমেন্স বলে একটা টার্ম আছে, সেখানে দেখবা যে ভয়েসের জন্য 10⁴ ইজ গুড এনাফ, 10,000টা বিটে একটা বিট ভুল হলে কোনো সমস্যা নেই। ভিডিওর জন্য 10⁶ ইজ গুড এনাফ, 1,00,000 বিটে একটা বিট ভুল হলে সমস্যা নাই। কিন্তু আমাদের যখন ডাটা নেটওয়ার্ক আসে, সেটা ইন দ্য অর্ডার অফ 12, 10⁻⁻12, 1 টেরাবিটে একটা বিট ভুল হইতে পারবে। এর চেয়ে বেশি ভুল হইলে দ্যাট উইল বি প্রবলেমেটিক। ঠিক আছে, এই ধরনের খুব হাই রিলায়েবিলিটি মেনটেন করতে গেলে তোমাদের এই দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে শেয়ার্ড নেটওয়ার্ক লাগবে। শেয়ার্ড নেটওয়ার্ক যদি না করতে হয় তাহলে কস্ট বেড়ে যাবে। আরেকটা যেটা, সেটা হচ্ছে স্টোরিং ক্যাপাবিলিটি, যেটা সার্কিট সুইচিং এ একেবারেই ছিল না। তো এই দুইটা কারণে আমরা আসলে প্যাকেট সুইচিং এর দিকে যাব। এখানে যে স্লাইডটা বলা হয়েছে কথা কম, কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করলাম আমি, যাতে করে তোমরা জিনিসটা ধরতে পারো। তো যদি কিছু ধরতে নাও পারি, ইট ডাজন্ট ম্যাটার, আমি এতক্ষণ যা বললাম এর পরের স্লাইডগুলোতে সেগুলো আমরা আবার আলোচনা করব। হাউ ক্যান এ ফেইল সেফ ডাটা ফ্লো বি এনশিওরড ইন কম্পিউটার কমিউনিকেশন, অলসো হোয়েন নো এক্সচেঞ্জ ওয়ার্ক উইথ অ্যাবসলিউট রিলায়েবিলিটি। কোনো এক্সচেঞ্জ এরকম নাই যে সবসময় কাজ করবে, এটা কেউ গ্যারান্টি দিতে পারে না। যদি কোনো কারণে একটা এক্সচেঞ্জ ফল করে, কিভাবে ডাটা লস্ট হবে না সেটা ডিজাইন করতে গিয়ে প্যাকেট সুইচিং এর আবির্ভাব। এবং ডাটা নেটওয়ার্কের জন্য ডাটার জন্য অপটিমাইজ একটা নেটওয়ার্ক ডিজাইন করার জন্য প্যাকেট সুইচিং এর আবির্ভাব। তো এখন আস্তে আস্তে আমরা জানার চেষ্টা করি আসলে প্যাকেট সুইচিং জিনিসটা কি। আচ্ছা, এটা তার আগে আমরা একটু দেখি যে সার্কিট সুইচিং এ কি ঘটনা ঘটতো। সার্কিট সুইচিং এ সার্কিট সুইচিং এ
ডাটাগুলো এভাবে যেত যে একটা যখন একটা কম্পিউটার থেকে আমরা যাব সেখানেও ছোট ছোট ভাগে ভাগ হয়, ছোট ছোট ভাগে ভাগ হয়ে যাচ্ছিল ডাটাগুলা। এগুলাকে তখন প্যাকেট বলা হয় না, ব্লক বলা হয়। এবং ব্লকগুলো যখন যায় একটা ফিক্সড পাথ দিয়ে যায়, একটা ফিক্সড পাথ দিয়ে ফিক্সড ব্যান্ডউইথে কনস্ট্যান্ট ডাটা রেটে যায় এবং ফিক্সড ডিলে থাকে, সবকিছু ফিক্সড, ভেঙে ভেঙে আসে। এখানে রিডান্ডেন্ট পাথের ব্যবস্থা নেই। কেউ যদি এই পাথটা দিয়েও পাঠাইতে চায় তখন তার কস্টটা ডবল হয়ে যাবে, সিম্পলি ডবল। দুইটা পাথই তাকে পুরাটা সময় রাখতে হবে এবং ডবল হয়ে যাবে। সেক্ষেত্রে ফেইল সেফ হবে ঠিকই, কিন্তু ইট ইজ এক্সট্রিমলি কস্টলি একটা সলিউশন হবে। তো আমরা এটার জন্য আমরা ফেইল সেফ ডিজাইন করতে গিয়ে দেখবো যে এর চেয়ে বেটার একটা অল্টারনেটিভ হবে প্যাকেট সুইচিং। সেটা সম্পর্কে একটু পরে আমরা জানবো। এখন দেখি আমরা আরেকটু ফার্দার সার্কিট সুইচিং সম্পর্কে আরেকটু জেনে নিই। একটা পার্টিকুলার পাথ দিয়ে আসলো। এখন সার্কিট সুইচিং এর কিছু অ্যাট্রিবিউট গুলো একটু ভালো করে আমরা একটা লিস্ট করব যাতে করে আমরা বুঝতে পারি। এই যে এই অ্যাট্রিবিউট গুলো দেখে আমরা প্যাকেট সুইচিং এর ভিতরেও খুঁজবো। যেমন এতক্ষণ যেহেতু আমরা সার্কিট সুইচিং সম্পর্কে আমরা আলোচনা করেছি এর আগের ক্লাসগুলোতে, আমরা এটা বলতে পারি আর একটা ছবিটা দেখেও বুঝতে পারি যে ফিক্সড কানেকশন পাথ কি রিকোয়ার্ড কিনা। হ্যাঁ, এখানে অবশ্যই রিকোয়ার্ড। আচ্ছা, ব্যান্ডউইথ, whether the bandwidth will be wasted or not, এখানে ব্যান্ডউইথ will be wasted because যে সামটাইমস আমরা পুরোটা সময় কথা বলি না, কথা যখন বলি 64 kbps এ সে ডাটা পাঠাতে পারে। যদি কোনো কারণে চুপ করে থাকি তখনও সে 64 kbps এ সাইলেন্সটা পাঠাচ্ছে। এই সময় অন্য কাউকে আমি এই চ্যানেলটা দিতে পারি না, ইট ইজ নট শেয়ার্ড, সো ব্যান্ডউইথ উইল বি ওয়েস্টেড যখন নট ইন ইউজ। অ্যাভেলেবল ব্যান্ডউইথটা ফিক্স থাকে, এটা সার্কিট সুইচের বৈশিষ্ট্য। স্টোর অ্যান্ড ফরওয়ার্ড ট্রান্সমিশন, এটার হচ্ছে স্টোরিং ক্যাপাবিলিটি নাই কোনো কারণে। তার মানে আমাদের ফেইল সেফ হওয়ার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইট শুড মাস্ট বি ক্যাপাবল। এই জিনিসটা আমাদের প্রয়োজন, কিন্তু সেটা তোমার ইয়েতে নাই, সার্কিট সুইচিং এ নাই। অল ডাটা থ্রু দ্য সেম রোড, যেহেতু এটা ফিক্সড পাথ, সো ডাটা উইল গো থ্রু দ্য সেম পাথ। কানেকশন এস্টাবলিশমেন্ট কি আগে প্রয়োজন কিনা, এটা করতে আসলে কানেকশন এন্ড টু এন্ড কানেকশন, যে একদম আমি কল করতেছি তোমাদের ভিতরে কাউকে, যখন সার্কিট সুইচ নেটওয়ার্ক ইউজ করা হয় তখন প্রথমেই আগে দেখে নিবি যে এই কলটা সাকসেসফুল হবে কিনা, মানে সমস্ত রিসোর্স খালি আছে কিনা। এ থেকে বি পর্যন্ত আমি যদি কাউকে রুম্মানকে বা সালমানকে ফোন করি তাহলে ওদের ফোন নাম্বার পর্যন্ত পুরাটা লাইন আগে আমার জন্য তৈরি করে নিতে হবে। যখন লাইনটা তৈরি হওয়া কমপ্লিট হবে দেন আমি একটা রিংটোন শুনতে পাবো, ও একটা রিংটোন শুনতে পাবে, আমি একটা টোন শুনতে পাবো, ও আরেকটা রিংটোন শুনতে পাবে। এটার মানে হচ্ছে কানেকশন ইজ এস্টাবলিশ। অনলি দেন সে যদি এটাকে রিসিভ করে তাহলে আমরা কথা বলা শুরু করতে পারবো। এটা হচ্ছে সার্কিট সুইচিং এর বৈশিষ্ট্য। তোমাকে একদম টপ টু বটম এন্ড টু এন্ড একটা কানেকশন তৈরি করে নিতে হবে, যেটা প্যাকেট সুইচিং এর প্রয়োজন হবে না। আমরা সেটা সম্পর্কে জানবো। কানেকশন এস্টাবলিশমেন্ট প্রায়র টু ডাটা ট্রান্সমিশন, এটা প্রয়োজন হয় সার্কিট সুইচিং এ, যেটা আমরা দেখবো প্যাকেট সুইচিং এ হয় না। কনজেশন হইতে পারে কিনা, হ্যাঁ হইতে পারে। কখন? যখন আমরা কল করতে চাচ্ছি, কল ইনিশিয়েশন ফেজে, দেয়ার মে বি কনজেশন ডিউরিং কানেকশন এস্টাবলিশমেন্ট, সেটাকে আমরা কল ইনিশিয়েশন ফেজ বলতে পারি। কিন্তু যখন একবার কল এস্টাবলিশ হয়ে গেছে তখন আর কনজেশন হবে না, এটা ডেডিকেটেড পাথ, ফিক্সড পাথ। আমরা আগে থেকেই জানি যে কতটুকু করে ডাটা পাঠাতে হবে, ততটুকু করে ডাটা পাঠাবে, ইট উইল নেভার বি ওভারলোডেড। আচ্ছা, কস্ট ক্যালকুলেশনটা কি হবে? ডিপেন্ডিং অন টাইম, হাউ লং উই আর ইউজিং দিস চ্যানেল, এটার উপর বেস করে আমাকে পে করতে হবে। তো এই অ্যাট্রিবিউট গুলো আমাদের বারবার আসবে, সেজন্য আমি একটা মনে রাখার সহজ টেকনিক তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ফিক্স, লাল লাল অংশগুলো ফিক্স, ওয়াসা, কানেকশন, কনজেশন, কস্ট। তো এইভাবে দিয়ে আমরা এই অ্যাট্রিবিউট গুলোকে সবগুলোকে মনে রাখতে পারি। ফিক্স ফর ফিক্স, তোমার কানেকশন, ডব্লিউ ফর ওয়েস্টেড ব্যান্ডউইথ, এ ফর অ্যাভেলেবিলিটি, তারপরে স্টোর ফরওয়ার্ড, all data through the same path, connection, congestion cost, all these things আমরা এখন এই অ্যাট্রিবিউটস গুলো দিয়ে সার্কিট সুইচিং কে একদম ডিটেইলে তাদের বৈশিষ্ট্যগুলো, সবগুলো বৈশিষ্ট্যগুলো তুলে ধরতে পেরেছি। এখন দেখি আর একটু সামনে যাই।
প্যাকেট সুইচিং এখন জানবো। প্যাকেট সুইচিং এ যে কাজটা হয়, এখন যেহেতু পুরোপুরি আমরা ডাটা সার্কিট সুইচিং জেনে গেছি, প্যাকেট সুইচিং এ বড় ডাটা থাকলে সেটাকে আমরা ভেঙে ফেলি, সেটা সার্কিট সুইচিং ও হয়, সেটাকে আমরা বলি এই ক্ষেত্রে ডিসঅ্যাসেম্বলিং। ডিসঅ্যাসেম্বলিং মানে হচ্ছে একটা বড় ডাটাকে, packet switching is based on the principle of disassembling of message to be sent into individual data packets. এখানে আর ডাটা, আগেও সেটা ইয়ে ছিল, ডাটা ছিল, কিন্তু সেগুলোকে ডাটা ব্লক বলা হতো। সার্কিট সুইচিং এ সেগুলোকে এখন প্যাকেট বলা হচ্ছে। কেন প্যাকেট বলা হচ্ছে? কারণ এখানে আমরা সেটা দেখব যে শুধু ডাটাগুলা যাবে না, ডাটাগুলো একটা সুন্দর করে এনভেলাপের ভিতরে ভরে দেওয়া হবে। যেমন কিনা আমরা কুরিয়ার করতে গেলে, পার্সেল করতে করে ডাটাগুলোর উপরে লিখে দিই যে কার জন্য এই বইটা পাঠাচ্ছি, কে পাঠাচ্ছে, এরকম অ্যাডিশনাল আরো কিছু ইনফরমেশন, প্রয়োজনীয় ইনফরমেশন আমরা পাঠিয়ে দিই। ফলে ইট উইল বি এ নিউ টার্ম, ডাটা প্যাকেটস। ভেঙে ভেঙে ছোট ছোট বড় ডাটা থেকে ছোট ছোট ভাগে ভেঙে ডাটা প্যাকেট তৈরি করা হবে। সেটা দেখতে কি পরের স্লাইডে দেখবো সেটা আসলে কি জিনিস। আফটার দ্য disassembly বা fragmentation, the packets can be transported over the communication network individually and independently of one another. যখন আমরা ছোট ছোট ভাগে ভাগ করে ফেলেছি, তাদেরকে প্রপারলি আমরা লিখে দিয়েছি এই কার কাছে যাবে, কে তাকে পাঠাচ্ছে, এই সমস্ত অ্যাড্রেস গুলো যখন লেখা আছে, তখন তাকে যে কোনো কুরিয়ার সার্ভিস আমি দিয়ে আসি না কেন, একটা সুন্দরবনে দিলাম, একটা আরো যতগুলো নাম আছে সুন্দরবন, তারপরে এসে পরিবহন, এই ধরনের বিভিন্ন পরিবহনের মাধ্যমে আমরা পাঠালাম, প্রত্যেকেই পৌঁছে যাবে, একটা আগে একটা পরে যাই হোক, কিন্তু সে তার যেহেতু তার গায়ে অ্যাডিশনাল সমস্ত ইনফরমেশন দেওয়া আছে রিকোয়ার্ড ফর সাকসেসফুল ডেলিভারি, এই সাকসেসফুল ডেলিভারি হওয়ার জন্য যা যা ইনফরমেশন দরকার সব তার সাথে আছে। ফলে সে ইট ক্যান বি ডেলিভার্ড সাকসেসফুলি ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি। এটা একটা মেজর মানে feature of packet switching. আচ্ছা, the route taken by the individual packet may not be same. It is not fixed. It can be different. Well, most of the time it is different because of some special routing algorithm. সেটা সম্পর্কে আমরা পরের স্লাইডে জানবো, একটা স্লাইড পরে। The sender only determines the path to the next exchange, not up to the receiver. রিসিভার পর্যন্ত কমপ্লিট পাথ তৈরি করার প্রয়োজন হয় না প্যাকেট সুইচিং এ। সার্কিট সুইচিং এ রিসিভার পর্যন্ত কমপ্লিট প্যাকেটটা তৈরি করার প্রয়োজন পড়ে। অন দ্য রিসিভিং সাইড আমাদেরকে কোনো একটা অ্যালগরিদম দিয়ে এইগুলাকে এই ডিঅ্যাসেম্বলড প্যাকেটগুলোকে রিঅ্যাসেম্বল করতে হবে। তো অল দিস দ্য বেসিক ইন্ট্রোডাকশন অফ প্যাকেট সুইচিং। আমরা এখন এগুলাকে এই একই কথাগুলোকে আরেকটু এলাবোরেট পরবর্তী স্লাইডগুলোতে দেখবো। যেমন আমরা যে প্যাকেটে ভেঙে ফেলেছি বলেছিলাম, প্রথম কথাটা, প্রথম লাইনটা ছিল, সেটার মানে কি? এই যে মেসেজটাকে একটা ধরো হাউ আর ইউ আমি এখানে লিখে পাঠালাম, হাউ আর ইউ, সেটাকে সে ভাঙবে। একটার ভিতরে এইচ থাকলো সাপোজ, কে এখানে হেডার থাকবে, হেডারের ভিতরে কে পাঠাচ্ছে, সেন্ডার, আমার নাম, যার কাছে পাঠাচ্ছি তার নাম অথবা তার ফোন নাম্বার, তার আইডেন্টিফিকেশন মার্কস, অল দিস থিংস। এবং সেখানে বলতে হবে যে এটা প্রথম মেসেজ, এরকম একটা ইনফরমেশন দিতে হবে ডাটা প্যাকেট 1 বোঝার জন্য, কারণ অথবা কোনটা কোনটার পরে বসবে এটা বুঝতে অসুবিধা হবে, কারণ সবগুলো এক পাত দিয়ে যাচ্ছে না বলে একজন আগে একজন পরে চলে যেতে পারে। ইভেন সবচেয়ে শেষেরটা যেটা ইউ, ইট মে গো ফাস্টার দেন দ্য ফার্স্ট ওয়ান। তো এই অবস্থায় আমরা ডাটাগুলোকে যখন পাঠাবো, এখানে এসে প্রথমে ইউটা এসে পৌঁছালো সাপোজ, কিন্তু সে জানবে এটা হচ্ছে 3 নাম্বার প্যাকেট, সে তখন 2 নাম্বার প্যাকেটটাকে খুঁজবে। যখন 2 নাম্বার প্যাকেটটা আসবে তো সে দেখলো যে আরেকটা প্যাকেট এসছে, সেটা এইচ, সেটা লেখা আছে 1 নাম্বার প্যাকেট, সে তখন ওয়েট করবে আরেকটা প্যাকেট আসবে, সেই প্যাকেটটার নাম 2। তখন সে যখন আর আসবে তখন সে বুঝবে হাউ আর ইউ, এটাকে সে ডিকোড করতে পারলো। দিস ইজ হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। এখন আমরা আরেকটু ভালো করে বোঝার জন্য পরবর্তী স্লাইডে যাই। এখানে হার্ড প্যাকেট সুইচিং এর সাকসেসফুল হওয়ার জন্য সবচেয়ে বেশি যার অবদান সেটা হচ্ছে স্পেশাল রাউটিং অ্যালগরিদম। এটা মিনিমাম 3টা কাজ করবে, মিনিমাম 3টা কাজ করবে। মিনিমাম 3টা কাজের ভিতরে একটা হচ্ছে স্পেশাল রাউটিং অ্যালগরিদম সার্ভ টু ফাইন্ড আউট দ্য বেস্ট পাথ থ্রু দ্য নেটওয়ার্ক। অন দেয়ার পাথ থ্রু দ্য নেটওয়ার্কস, packets can be able to avoid any congestion and interference occurring at the exchange. এটা হচ্ছে অবজেক্টিভ।
স্পেশাল রাউটিং অ্যালগোরিদমটা প্রথমে এই জন্য ডিজাইন করা হয়েছে যাতে করে যতগুলা অনেকগুলা পাথ দিয়ে আমরা ইচ্ছে করলে পাঠাতে পারতাম প্যাকেটটাকে, তার ভিতরে কোন পাথটা সবচেয়ে ভালো, কেন ভালো, যেহেতু এটা লেস কনজেস্টেড, এটা দিয়ে ডাটাটাকে পাঠাইলে আমরা ফাস্টার ডাটা পাবো এবং এটা নয়েজের পরিমাণটা কম, সিগন্যাল স্ট্রেংথ বেশি পাওয়া যায় এই চ্যানেলে। এই সমস্ত জিনিসগুলা দেখে স্পেশাল রাউটিং অ্যালগোরিদম উইল ফাইন্ড আউট দ্য বেস্ট পাথ। দিস ইজ দ্য ফার্স্ট টাস্ক স্পেশাল রাউটিং অ্যালগোরিদমের। যেমন কিনা আমরা জিপিএস নেটওয়ার্কে গুগল আমাদেরকে দেখায় দেয় অনেকগুলো পাথে তুমি আসনুল্লাহ যাইতে পারো, কোন পাথটা তুমি নিবা তোমাকে সেটা কিন্তু বলে দেয় যে এটা রেড হয়ে আছে, ওটা গ্রিন হয়েছে, তোমাকে একটা বেস্ট পাথ কিন্তু ওরা একটা সাজেস্ট করে। এভাবে আমাদের স্পেশাল রাউটিং অ্যালগোরিদমটাও প্রত্যেকটা প্যাকেটের জন্য, এই যে ডাটা প্যাকেট বলি না, তোমরা দেখবে এটাকে ডাটা ট্রাফিকও বলা হয়। এই অ্যানালজিটা খুব আসে, আমরা রিয়েল লাইফে জ্যাম ফেস করি, ভেহিকেলে বসে থাকি, সেগুলো একটা ট্রাফিক। ট্রাফিক জ্যাম কেন বলা হয়, যে ট্রাফিকে বসে আছি আমরা, ভেহিকেলে বসে আছি, ঠিক ডাটা ট্রাফিক এই কথাটাও তোমরা শুনবা যে ডাটাগুলাকে, ডাটা প্যাকেট গুলাকে ট্রাফিকের সাথে তুলনা করা হয়। তো although their way might be longer, they can reach their target faster than packets traveling in a shorter but blocked path. In addition, the entire network will also be utilized. এখানে কথাটার ভিতরে আরেকটা দ্বিতীয় কাজ পেয়ে গেলাম। প্রথম কাজটা কি ছিল স্পেশাল রাউটিং অ্যালগোরিদমের, সেটা হচ্ছে সে সবার জন্য বেস্ট পসিবল পাথটা খুঁজে বের করে, যাতে করে যে অ্যাপারেন্টলি এরকম মনে হতে পারে এই পাথটা তো অনেক লেংদি, এটা ঘুরে দিতে হবে 3-4টা নোড, 3-4টা মোড়, কিন্তু তখন সে এটা সাজেস্ট করতেছে কেন, বিকজ এই রাস্তাটা তখন খালি আছে, এই রাস্তা দিয়ে যদি পাঠানো হয় তাহলে বেশি রাস্তা যেতে হলেও it will be faster because the shorter path is blocked, over congested. এটা একটা বিষয় সে যখন খুঁজে বের করে তখন সে কিন্তু আরেকটা কাজ করে, সেটা হচ্ছে রিসোর্স ইউটিলাইজেশন। যেই রিসোর্স গুলা খালি পড়ে আছে সেগুলাকে সে ইউটিলাইজ করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতেছে, এগুলা ইউটিলাইজ করো, ওগুলো তো খালি পড়ে আছে। ফলে রিসোর্স ইউটিলাইজেশন হচ্ছে সেকেন্ড কাজ। একটা হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে বেস্ট পাথ খুঁজে বের করা, আর দ্বিতীয় হচ্ছে প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, আর 3 নম্বর যে কাজটা করে সে সেটা হচ্ছে ফেয়ার অ্যালোকেশন অফ রিসোর্সেস। A connection is never occupied for a long time, and as a result all potential senders have equal and fair access. এরকম হবে না যে সার্কিট সুইচিং এ তুমি যদি দেখো কখনো কখনো কোনো অফিসে কাজ করতে যাবা, যাদের পিএবি লাইন, আউটগোয়িং লাইন থাকে একটা বা দুইটা চ্যানেল, ধরো আমরা আসানুল থেকে বাসায় ফোন করতে চাই টিএমটি লাইনে বা মোবাইলে, আসানুল্লাহ টেলিফোন নেটওয়ার্ক ইউজ করে, তখন দেখা যায় কি যে আউটগোয়িং লাইনটা খালি নাই, খালি নাই, খালি নাই, খালি নাই, লাকিলি হঠাৎ খালি পাওয়া যাচ্ছে, খালি পাওয়া যাচ্ছে না। এটা কেন হইতে পারে, যে কেউ একজন লাইনটা বিজি করে রাখছে, তাহলে অন্য কেউ অ্যাক্সেস পাবে না, যেটা প্যাকেট সুইচিং এ হবে না। প্যাকেট সুইচিং এ সবাইকে, যারা কম্পিটিটর আছে, যারা এটাকে ইউজ করার জন্য এখানে উপস্থিত আছে, সবার জন্য সমান একটা ফেয়ার, মানে সমান না হইলেও অ্যাটলিস্ট যার বেশি ডাটা তাকে একটু বেশি সময় দিল, যার কম ডাটা তাকে কিছু সময় দিবে, এরকম বিভিন্ন রকম তাদের পলিসি ফলো করে। ফলে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল রাউটিং অ্যালগোরিদম উইল ফাইন্ড আউট দ্য বেস্ট পাথ, ইট উইল ইউটিলাইজ দ্য রিসোর্সেস অপটিমালি, অ্যান্ড ফাইনালি ইট উইল হেল্প to distribute the resource in a fair way, বা fair allocation of resources will be possible, যেটা আমরা লাস্টে বোল্ড করে লেখা আছে, no user can block a connection for a long time, which actually happens in case of circuit switching networks. So we can see a lot of advantages of packet switching network. এখানে আরেকটা ফিচার আছে, সেটা আমরা পরে দেখতেছি, স্টোর এন্ড ফরওয়ার্ড, যেটা সার্কিট সুইচিং এ ছিল না, স্টোর এন্ড ফরওয়ার্ড। ফলে এখানে আমরা একটু ফাস্টার যাই, তাহলে তোমাদের খুব একটা ফাস্টার যাওয়ার দরকার নাই, বা অন্য সেকশনের সাথে মোটামুটি একই রকম আছে। স্টোর এন্ড ফরওয়ার্ড in packet switching switching, it is necessary that it be possible for data packets to be buffered অথবা to be stored for as long as it is necessary at the network exchange. Why? For being the network to be fault tolerant, নেটওয়ার্কটা যাতে ফল্ট টলারেন্ট হয়, কোনো একটা এক্সচেঞ্জ যদি কোনো কারণে ডাউন হয়, সে যে সমস্ত ডাটা পাঠিয়েছে তার আগের এক্সচেঞ্জ পর্যন্ত সেটা ফুললি প্রিজার্ভ থাকবে।
যখন নেটওয়ার্কটা আপ হবে, এক্সচেঞ্জটা আপ হবে, তখন সে ওই ডাটাগুলোকে পাঠিয়ে দিবে। এই ফিচারটা আরেকটা ইউনিক ফিচার প্যাকেট সুইচিং নেটওয়ার্কের। সো দ্যার ইজ এ প্রভিশন ফর ডাটা স্টোরিং। ইট ইজ টু মেক দ্য সিস্টেম ফল্ট টলারেন্ট, ফল্ট সেফ। আচ্ছা, every packet switch has its own intermediate storage, input buffer and output buffer for its incoming and outgoing lines. If an incoming packet is to be forwarded via an output that is momentarily occupied with sending another packet, অথবা ডাউন নাই কোনো কারণে সে অন্য প্যাকেটগুলো পাঠানোর জন্য সে occupied, the packet to be sent will be buffer in a output buffer until the output is free again. এটা যেমন ট্রু, তেমন কোনো কারণে যদি পরবর্তী এক্সচেঞ্জটা টোটালি ডাউন থাকে তখন সেটাকে ধরে রাখবে। স্টোর এন্ড ফরওয়ার্ড, দিস ইজ এ খুব ইম্পর্টেন্ট একটা ফিচার ফর মেকিং এ ফল্ট টলারেন্ট সিস্টেম। এটা আরো একটা বিষয় আছে, সেটা আমরা পরের ছবিতে দেখবো। স্টোর এন্ড ফরওয়ার্ড করলে আমরা ডাটা রেট ম্যাচিং করতে পারি। সেটা কিভাবে, একটু পরের স্লাইডটাতে যাই। এই যে দেখো, এটা আজকে একটু পর্যন্ত পড়বো, পরবর্তী টপিকসটা খুব ইন্টারেস্টিং, সেজন্য আমি নেক্সট ক্লাসে পড়াবো। স্ট্যাটিস্টিক্যাল মাল্টিপ্লেক্সিং ইজ ইন্ট্রোডিউসড ইন প্যাকেট সুইচিং। এখানে একটা মজার বিষয় দেখতে পাচ্ছ তোমরা, দুইটা হোস্ট আছে, একটা 10 MBPS এর ডাটা পাঠাচ্ছে আর একটা 10 MBPS ডাটা পাচ্ছে। এই দুইটা যখন আমরা এখানে আসতেছে প্যাকেট সুইচিং এক্সচেঞ্জ, এর আউটপুটের লিঙ্কটা দিস ইজ ভেরি পুয়ার লিঙ্ক, 1.5 MBPS এরকমই হয়ে থাকে সাধারণত। কিন্তু আমরা যখন টিডিএম পড়ে এসেছি 3.2 তে, আমরা জানি এটার সাকসেসফুল মাল্টিপ্লেক্সিং করতে গেলে আমাদেরকে এই যে আউটগোয়িং লাইন, ইট শুড বি, ইন কেস অফ সার্কিট সুইচিং, ইট শুড বি হোয়াট, ইট শুড বি at least the sum of all the data reads of input devices. ফলে এখানে যদি এটা আমরা সার্কিট সুইচিং দিয়ে রিয়েলাইজ করতাম, তাহলে আউটপুট শুড বি মিনিমাম 10 MBPS হইতে হতো, 10 MBPS, আদারওয়াইজ ডাটা শুড বি লস্ট। কিন্তু প্যাকেট সুইচিং এর বিষয় হলো কি, যে এখানে there is provision for data storing. এই ডাটা স্টোরিংটা যেমন ভাবে আমাদেরকে দিচ্ছে, ফল্ট টলারেন্ট একটা নেটওয়ার্ক দিচ্ছে, যে কোনো কারণে পরবর্তী নেটটা ডাউন সে এখানে স্টোর করে রেখে দিবে, ঠিক তেমনি ভাবে we can use a much slower link to send a much higher data rate of data. এই রেট ম্যাচিং পারপাসটা আমাদেরকে করে দিচ্ছে কে, স্টোর এন্ড ফরওয়ার্ড মেকানিজম। এবং সেখানে আমরা দেখবো যে নতুন একটা মাল্টিপ্লেক্সিং স্কিম ইউজ করা হয় প্যাকেট সুইচিং এ, সেটাকে স্ট্যাটিস্টিক্যাল মাল্টিপ্লেক্সিং বলা হয়। এই জিনিসটা নেক্সট ক্লাসে আমি শিখাবো ইনশাআল্লাহ। এর আগে লাস্ট একটা টপিক তোমাদের এই কোশ্চেনটা করে আমি এখন তোমার ক্লাস শেষ করতেছি। টিডিএম সম্পর্কে একটু বললাম, কারণ আমি জানি টিডিএম সম্পর্কে C2 তে পড়েছি। টিডিএম আর টিডিএম are two terms synonymous, অথবা is there any difference, or whether there are some similarity and differences? Can anyone point out those similarities and dissimilarities? তোমাদের কেউ কি টিডিএম এ এবং টিডিএম এই দুটার কি কি মিল আছে, কি কি অমিল আছে আমাকে বলতে পারো? এটা আরেকটা ভাইবার কোশ্চেন, কমিউনিকেশন সিস্টেমে গেলে এই জিনিসটা জিজ্ঞেস করবে। টিডিএম আর টিডিএমএ একটা তো সবাই পারবে, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আর এটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল এক্সেস। তাহলে আরেকটু ছোট করে নিয়ে আসি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অর সিমিলারিটি বিটুইন মাল্টিপ্লেক্সিং ক্যান এনিওয়ান টেল মি? আচ্ছা, আজকে না বলতে পারলে কোনো সমস্যা নেই, তোমরা নেক্সট ক্লাসে অ্যাটলিস্ট বলবা। তবে আজকে একটা জিনিস বলার কথা ছিল, 1 মাস কারেন্ট না থাকলে কি অবস্থা হবে সেটা নোটপ্যাডে আমাকে লিস্ট করে আনতে বলছিলাম। তোমরা কি কি প্রবলেম পাও, সবচেয়ে বেশি যে পাইছে তারটা ডিসপ্লে করব। তো কি দেখার সুযোগ পাইছো? তোমরা তো আমাদের চেয়ে অনেক বেশি ব্যস্ত। মাল্টিপ্লেক্সিং আর মাল্টিপল এক্সেস, নেক্সট ক্লাসে এটা তাহলে তোমরা আমাকে বলবা, এটা তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। একটু নিজে দেখে আসলে হয়তোবা জিনিসটা বুঝতে পারবো, আমি বললেও এখন সবকিছু বোঝা যাবে না।
মাল্টিপ্লেক্সিং আর মাল্টিপ্লেক্স এক্সেস কারো কি জানা আছে? তাহলে আমি শুনবো তারটা, আদারওয়াইজ ক্লাস শেষ, নেক্সট দিন এটা শুনবো তোমাদের কাছে। তো আশা করি তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েছো সবাই। এখানে আমার ক্লাস শেষ। স্যার আসসালামু আলাইকুম। পরে লিঙ্ক স্যার লিঙ্কটা স্যার আচ্ছা স্যার বন্ধ স্যার আর কিছু। এই আচ্ছা আচ্ছা সরি, এটা আগে বলবো। আচ্ছা আমি এখন করে দিচ্ছি, তোমরা ক্লাস শেষ হয়ে গেলেও লিংকটা ওপেন থাকবে ইনশাআল্লাহ। আমি দিয়ে দিচ্ছি লিংকটা, তোমরা আর 5 মিনিটের ভিতর ইনশাআল্লাহ সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও।